বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী, ভেঙে গেছে গুলশান লিংক রোড, দিনভর স্থবির বিমানবন্দর সড়ক। বন্যা কবলিত দেশের ৭ জেলা, এখন পর্যন্ত নিহত ৫১। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ চরমে। দেশে ফিরলে গ্রেফতার হবেন শেখ হাসিনা, আপিল ও আত্মসমর্পণের কোনো সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বিমানবন্দর সড়ক অতি ভারী বৃষ্টিতে বনানী অংশে জলাবদ্ধতা হলেও এবার হার মানল অতীতের যে কোনো পরিস্থিতি। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় সড়কের পাশে থাকা জলাধারটি ভরাট করা হয়েছে, কিন্তু পানি নিষ্কাশনের বিকল্প কোনো ব্যবস্থাও রাখা হয়নি। ফলে টানা বৃষ্টিতে রবিবার দিনভর স্থবির ছিল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক। এদিকে পানির চাপে ভেঙে গেছে গুলশান শাহজাদপুর লিংক রোড। মনে হতে পারে চট্টগ্রাম অথবা কক্সবাজারের বন্যায় ডুবে যাওয়া কোনো সড়ক এটি, কিন্তু অর্ধডুবন্ত গাড়ি চলাচলের এই চিত্র রাজধানীর বিমানবন্দর সড়কের। সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে রাত, সড়কের পানি নামার কোনো লক্ষণ নেই। শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তি ডেকে আনে নগরবাসীর। সবথেকে বেশি বিপাকে পড়েন অফিস ও স্কুলগামী যাত্রীরা। সিটি কর্পোরেশনের কর্মীদের লাগাতার চেষ্টায়ও পরিস্থিতির উন্নতি হয়নি। তাদের বক্তব্য, ম্যানহোলের ঢাকনা খুলে দিলে পানি নিষ্কাশনের বদলে উল্টো পানি চলে আসে সড়কে। পানি উঠতেছে কোথাও, আর কিছু মিনিট থেকে পানি নামতেছে। বৃষ্টি হলে যদি লেগের পানি না কমে তাহলে আপনার আবার রাস্তাঘাট তৈরি যাওয়ার সম্ভাবনা আছে। এখন লেক ভরপুর, তো এই জন্য পানির আস্তে আস্তে নামতেছে। বনানীর এই পয়েন্টে জলজটের মূল কারণ উন্নয়নযোগ্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে সড়কের পাশে একটি জলধারা ছিল, যা পরবর্তীতে ভরাট করে ফেলা হয়। ফলে বৃষ্টির পানি এখন আর আগের মতো স্বাভাবিক গতিতে নামতে পারে না। এটা হওয়ার পরের থেকে বেশি দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে এখানে ড্রেনগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না করার কারণে বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটতেছে আর কি। গাড়ি বাইর করতে দেরি, গাড়ি নষ্ট হতে দেরি না, গাড়ি আবার ধাক্কায় হাউসে ঢুকাইতে হয়েছে। এই এলাকায় সকাল থেকে এরকম, এই এলাকায় সকালে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি ছিল। এ পথে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, তখনও সড়কে থমকে থাকতে দেখা যায় যানবাহন। ডুবে থাকা সড়কে বিকল গাড়ি নিয়েও বিপাকে পড়তে হয়েছে অনেককে, বাদ যায়নি প্রাণীরাও। পানি ঢুকছে, পানি ঢুকার কারণে গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে। আপনার মোবাইলের ভিতরে, সাইলেন্সারের ভিতরে পানি ঢুকছে, ঢুকে গাড়ি নষ্ট হয়ে গেছে। ঢাকা শহর বলে, চিটাগাং বলে, সব জায়গায় একই অবস্থা। একটু বৃষ্টি হলেই পানি যাওয়ার কোনো জায়গা নেই। পানির মধ্যে পড়ে যেতে ধরছিলাম মোটরসাইকেল নিয়ে, সেম অবস্থা, কোনো পরিবর্তন নেই আর কি। এদিকে পানির চাপে ভেঙে গেছে গুলশান শাহজাদপুর লিংক রোড। সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেয়া হয় যান চলাচল। যেটা মেইন সমস্যা আমার মনে হয় ড্রেনেজ ব্যবস্থাটা বাংলাদেশের, ওইটা খুবই বাজে অবস্থা। ওইটার জন্য আসলে জলাবদ্ধতা আরো বেড়ে যায়, আর এরকম সিচুয়েশন আসলে কন্ট্রোল করার মতোও না। আবহাওয়া অফিস বলছে রবিবার রাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে এই শহরের জন্য অপেক্ষা করছে দুর্ভোগের আরও একটা দিন। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার অন্তত ৮ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ পৌঁছাতেও বিপাকে পড়তে হচ্ছে। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। নতুন করে যুক্ত করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে। চারিদিকে দুর্যোগ, দুর্ভোগের চিত্র। বৃষ্টি ও বানের জলে ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ জনপদ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ খাবার সংকট। আবহাওয়ার ৩ নম্বর সতর্ক সংকেত উঠে গেলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় ২ লাখ পরিবার। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ, অনেক এলাকায় নেই বিদ্যুৎ। দুর্গতদের উদ্ধার, পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী। অনেক কষ্ট মানে ছিল ডুবা
অনেক কষ্ট করে গ্যাসের চুলা একটা আনছে আর কি, এটা দিয়ে রান্না বান্না করছে। আমরা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, লেখাপড়া যেতে করতে পারতেছে না, এখানে ঘরের ভিতরেও পানি, আমরা রান্না বান্না করে খাওয়ার মতো এরকম কোনো কিছু নেই। প্রশাসন ও স্থানীয় সূত্র বলছে, সাতকানিয়া, বাঁশখালী সহ 5 উপজেলায় অন্তত 8 লাখ লোক পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমি এই বন্যার জন্য আমরা মাদ্রাসা যাইতে পারি না, আমাদের বোরকা পড়লে বোরকা ভিজে যায়, আমরা যাইতে পারি না, ওখানে কোনো সহযোগিতা হচ্ছে না। অনেক পানি, এখানে পানিতে আমরা যেতে অনেক কষ্ট হয়। এই বর্ষার শুরু হয়ে গেছে, এখানে জল অবস্থা এইভাবে চলতেছি। কাপড় চোপড় সবসময় মসজিদে যাওয়ার সময় কাপড় ভিজে যায়। সাঙ্গু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কেরানীহাট বান্দরবান মহাসড়কের অনেক অংশ এখনো পানির নিচে। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নতুন করে যুক্ত হচ্ছে বিজিবি। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে এখানকার অধিকাংশ গ্রামের অবস্থা এরকম হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে আছে। ভুক্তভোগীরা বলছেন, এই বর্ষা আরও প্রলম্বিত হলে তাদের ভাগ্যে যে কি হয় সেটি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই তাদের। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলার 58টি উপজেলা বন্যা কবলিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত বন্যায় মারা গেছে 51 জন। এর মধ্যে কক্সবাজারে 28 জন ও চট্টগ্রামে 13 জন। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিধি বাড়বে। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। দেশের বেশ কয়েকটি জেলার নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, ফলে এই অঞ্চলের পরিস্থিতির অবনতি হতে পারে, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীর পানি বাড়তে পারে। এতে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে পানি কমতে পারে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীর পানি প্রবাহ। রাজধানীতে গত 24 ঘন্টায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলতি বর্ষা মৌসুমে ঢাকায় একদিনে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজধানীতে বৃষ্টির তীব্রতা কমতে পারে, তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রভাব যুক্ত হওয়ায় দেশের মধ্য অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর সহ আশপাশের এলাকায় অল্প সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামেও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এরই মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের 8 বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। তারা নিজ নিজ এলাকায় জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে তথ্য দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের 5টি জেলায়, আমাদের 11টি জেলা নিয়ে কথা বলছি, তবে 5টি জেলাতে আমাদের এখন আক্রান্ত ইউনিয়নের সংখ্যা বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবে সরকারের তৎপরতা যথেষ্ট নয় বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার চট্টগ্রামের আনোয়ারায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে অংশ নিয়ে তিনি কথা বলেন। শুধু সরকার নয়, এই দুর্যোগে সবাইকেই অসহায় মানুষের পাশে থাকা জরুরি বলেও মনে করেন তিনি। বলেন, আওয়ামী লীগের আমলে বাজেটে অনেক দুর্নীতি হয়েছে, এবার তা হতে দেয়া হবে না। ত্রাণ বিতরণের সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ছাড়াও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। যেই সাহায্যটা রয়েছে ত্রাণ দিচ্ছে উনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার করা হবে। নির্ধারিত সময় আপিল না করায় আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। রবিবারে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান তিনি। সাম্প্রতিক বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। তার এই বক্তব্যের পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। সমসাময়িক বিষয়ে রবিবার ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। উঠে আসে শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়টি। জানান, শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে, আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তিনি তার কর্মীদেরকে বা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান, অথবা তিনি এক ধরনের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উনি তো আপিলই করেন নাই, ভবিষ্যতে করবেন কিনা তাও আমরা জানি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো। 24-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সহ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে 10টি মামলার তদন্তর কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা দাখিল করে দেব, আর অন্যান্য ইনভেস্টিগেশনের কাজও খুব দ্রুত গতিতে চলছে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। আজ বরিশাল জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি পরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে লাল বাসে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বরিশাল সফর। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সকাল 10:40 একই স্থানে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। দুপুর 1টায় তিনি বরিশাল শহরের সাগরদী খালপাড়ের অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে বিকাল 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদানের মধ্য দিয়ে তার এ সফর শেষ হয়। সকালের বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ও জাতীয় সংসদের স্পিকার সহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন একসময়ের রাজনৈতিক সহকর্মীরা। যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই নিথর দেহে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাদ আসর সংসদ ভবনের প্রবেশমুখে তার জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। পরিবারের পক্ষ থেকে ছেলে সকলের কাছে বাবার রুহের মাগফিরাতের কামনায় দোয়া চান ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। কোনো কথার দ্বারা কারো কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন,
সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা দোয়া করবেন। জানা যায় পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক স্পিকারের স্মৃতিচারণ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনে স্মৃতিচারণ করে স্পিকার বলেন, এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে কারো অভিযোগ ছিল না। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদানের কথা স্মরণ করেন সবাই। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারা দেশে দলীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দেশে শোক দিবস পালন করবে। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক সহ 4 জন নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার বোড়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। মার সঙ্গে 2 বোন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, তখন ট্রাকের ধাক্কায় ভ্যান চালক সহ গুরুতর আহত হয়। ফলে ঘটনাস্থলে মারা যান তারা। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে। এ সময় সড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেশের মানুষের স্বার্থ রক্ষা করেই IMF এর সাথে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে IMF এর সাথে হওয়া ঋণ চুক্তিতে জনগণের স্বার্থ রক্ষা হয়নি, তাই নতুন করে ঋণ চুক্তি হবে। মন্ত্রী বলেন, IMF এর 5ম ও 6ষ্ঠ কিস্তি নিয়ে ভাবছে না সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ের সাথে সাথে ভিসা নীতির পরিবর্তন প্রয়োজন, এতে দেশের বিনিয়োগ বাড়বে বলে মনে করেন তিনি। বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। দেশের অর্থনীতির জন্য, দেশের জনগণের স্বার্থে যে প্রোগ্রাম প্রয়োজন সেই প্রোগ্রামে যাব। আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।